আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শর্ত সাপেক্ষে পশ্চিমবঙ্গের 4 হেভিওয়েট নেতা মন্ত্রীর অন্তর্বর্তী জামিন। ভারতে পাকিস্তান মিশনের 3 কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ, 2 জনকে বহিষ্কার। ইতালিয়ান কানাডিয়ানদের কাছে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো। পাকিস্তানে মার্কিন নিরাপত্তা সহায়তা স্থগিত থাকবে বলছে পেন্টাগন। সেনা প্রত্যাহারের ঘোষণা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। এবং সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধ অপরাধ হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি শাসিত সরকার ভারতের ক্ষমতা গ্রহণ করার পর থেকে ভারতের সঙ্গে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই সংঘাত চলছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চীন এবং পাকিস্তান। অথচ নরেন্দ্র মোদী সরকার এর আগে ভারতের অভ্যন্তরে যেমন ছিল শান্তি, তেমনি ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারত সবসময় শান্তি বজায় রেখেই চলেছে। তখন কিন্তু চীন, পাকিস্তান ভারতের দিকে কোনো আক্রমণ করেনি, এমনকি ভারতের জায়গা দখলও করেনি। অথচ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর কি এমন হলো যে পার্শ্ববর্তী দেশগুলো উঠে পড়ে লেগেছে ভারতকে দখল করার জন্য? আসলে সবই নরেন্দ্র মোদীর কূটচাল। নরেন্দ্র মোদী ভারতে শুধুমাত্র হিন্দুরাই বসবাস করতে পারবে, অন্য কোনো জাতি ধর্মের লোক সেখানে বসবাস করতে পারবে না, এটাই তার মূলনীতি। কারণ ধর্ম নিয়ে সে বিভেদ সৃষ্টি করে নিজ দেশের ভিতরে যেমন অশান্তি সৃষ্টি করছে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও তেমনই অশান্তি চালিয়ে যাচ্ছে। ভারতে অভ্যন্তরে এখন আওয়াজ উঠেছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকারের পতনের জন্য। আপনারাও কি তাই মনে করেন? এই সমস্ত সমস্যার মূল কারণ কি নরেন্দ্র মোদী? যদি তাই হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং মুসলিম বিদ্বেষী এই হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শর্ত সাপেক্ষে পশ্চিমবঙ্গের 4 হেভিওয়েট নেতা মন্ত্রীর অন্তর্বর্তী জামিন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বহুল আলোচিত নারদ মামলার 4 হেভিওয়েট নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। 2 লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাদের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় আদালত। এছাড়াও আদালতের নির্দেশ, নারদ মামলায় বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারবেন না 4 নেতা মন্ত্রী। মামলার তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না। নারদ মামলায় কলকাতা হাইকোর্টে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চে রাজ্যের 4 নেতামন্ত্রীর জামিন সংক্রান্ত মামলার শুরুতেই কিছু শর্তের ভিত্তিতে অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দেওয়া যায় কিনা তা নিয়ে শুক্রবার সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার কাছে মতামত চান কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। শুনানিতে বিচারপতি রাজেশ বিন্দল বলেন, আমরা প্রস্তাব দিচ্ছি অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দেওয়া হোক কিছু শর্তের বিনিময়ে। সিবিআইয়ের আইনজীবীর এই প্রসঙ্গে কী মত? জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তথা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা বলেন, জামিন দেবেন না, এটাই আমার আবেদন। তার যুক্তি, 4 নেতা মন্ত্রী প্রভাবশালী ব্যক্তি, জামিন হলে মানুষের ভাবাবেগে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তাছাড়া জামিন হলে মূল বিষয়টি ঠান্ডা ঘরে চলে যেতে পারে। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল আইনজীবী মেহতাকে আশ্বস্ত করে বলেন, ঠান্ডা ঘরে যাবে না, নিশ্চিত থাকুন, আমরা মূল বিষয়টিও শুনব। এরপর তুষার মেহতার আবেদনের সুরে বলেন, নখ কাটতে তলোয়ার ব্যবহার করা উচিত হবে না। এখানে 5টি তলোয়ার রয়েছে। অভিযুক্তদের পক্ষে আগেই আদালতে জানানো হয়েছিল যে বিপর্যয়ের সময় মানুষের জন্য তাদের কাজ করা দরকার, তারা গৃহবন্দী হলে রাজ্যবাসীর ক্ষতি হচ্ছে। এই প্রসঙ্গ উত্থাপন করে বৃহত্তর বেঞ্চের পক্ষে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন,
যখন এতদিন গ্রেপ্তার করা হয়নি, এখন গৃহবন্দী করে রাখার কোনো মানেই হয় না। এরপর সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। 5 বিচারপতি জামিনের পক্ষেই মত দেন। এরপর সাময়িক বিরতি নেন বিচারপতিরা, নিজেদের মধ্যে আলোচনা করেন। শেষে নরদ মামলায় শর্ত সাপেক্ষে 4 নেতামন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির এই বৃহত্তর বেঞ্চ। পাকিস্তান মিশনের 3 কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ, 2 জন বহিষ্কার। ভারতে সেনা, গোয়েন্দা ও দিল্লি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকিস্তান মিশনের 3 জন কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির প্রমাণ পেয়েছে। চুরি করা গোপন নথি পাচারের চেষ্টা করছিলেন পাকিস্তান মিশনের ওই কর্মীরা। এ ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আবার খারাপের দিকেই যেতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, আইএসআই এর সঙ্গে সরাসরি সম্পর্ক আছে আবিদ হুসেইন, তাহের খান এবং জাভেদ হোসাইনের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2 ব্যক্তিকে বহিষ্কার করে সোমবার সকালে তাদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এর আগে 2016 সালে পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কার করেছিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কূটনীতিক মিশনের সদস্য হিসাবে তাদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য সরকার তাদের 2 জনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এদিকে পাকিস্তান তার মিশনের কর্মীদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেছে। সেই সঙ্গে অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের বহিষ্কারকে কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হিসাবেও অভিহিত করেছে। ইতালিয়ান কানাডিয়ানদের কাছে ক্ষমা চেয়েছেন জাস্টিন ট্রুডো। কানাডার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 শতাধিক ইতালিয়ানকে আটক রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে তার ভাষণে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের ভোগান্তির জন্য এই ক্ষমা চান। এইসব পরিবার প্রায় 31,000 সদস্য শত্রু পরীক্ষীয় হিসাবে ঘোষিত হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত। ট্রুডো বলেন, হাজার হাজার নিরীহ ইতালিয়ান কানাডিয়ান পূর্বসূরিদের লজ্জা ও ক্ষত নিয়ে শত্রু পরীক্ষ হিসাবে ঘোষিত হওয়ায় তাদের সন্তান ও নাতি নাতনিরা অতীতের লজ্জা বহন করছেন। এই সম্প্রদায় আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। ওই ঘটনার জন্য আমি দুঃখিত। জার্মানির মিত্র হিসাবে 1940 সালে ইতালি যুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় 6 শতাধিক ইতালিয়ানকে কানাডার ক্যাম্পে আটক রাখা হয়। বর্তমানে দেশটিতে 16 লাখ ইতালিয়ান আমেরিকান রয়েছেন। পাকিস্তানে মার্কিন নিরাপত্তা সহায়তা স্থগিত থাকবে বলছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানে নিরাপত্তা সহায়তা প্রদান স্থগিত করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এই সিদ্ধান্ত এখনও বহাল আছে বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সোমবার পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করেছিলেন। এরপরই এক সংবাদ সম্মেলনে এইসব কথা জানায় পেন্টাগন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে পাকিস্তানের প্রতি মার্কিন নিরাপত্তা সহায়তা স্থগিত রয়েছে। এটা ভবিষ্যতে পরিবর্তিত হবে কিনা তা নিয়ে আমি কোনো জল্পনা কল্পনা করব না। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের জানুয়ারিতে পাকিস্তানের সমস্ত নিরাপত্তা সহায়তা স্থগিত করেছিলেন। সেনা প্রত্যাহার নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। গত প্রায় 2 দশকে আফগানিস্তানের গোটা প্রজন্ম এমনভাবে বড় হয়েছে যে তাদের উপর তার আগের প্রায় দশকের ভয়ঙ্কর সময়ের ছায়া সেভাবে পড়েনি বলে মনে করে দিল্লি। একথা জানিয়ে আমেরিকায় সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, আফগানিস্তানের নতুন প্রজন্মের এই নিরাপত্তা বোধকে সুরক্ষিত রাখা দরকার। ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে ভারতের বিদেশমন্ত্রীর তরফের বার্তা, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যেন তাড়াহুড়ো না করে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে ভারত যে যথেষ্ট স্পর্শকাতর এবং উদ্বিগ্ন তা চলতি সফরেই স্পষ্ট করে দিতে চান জয়শঙ্কর। আফগানিস্তানের সঙ্গে ভারতের নিরাপত্তার যে সরাসরি যুক্ত, এটা বারবার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে সাউথ ব্লক। সে দেশে
তালেবান শাসনের সন্ত্রাসে ফেরা এবং তার হ্রাস, চীনের মদতপ্রাপ্ত ইসলামাবাদ হাতে থাকা এবং নয়াদিল্লির কাছে বিষয়টি দুঃস্বপ্ন ছাড়া আর কিছুও নয়। তাই চলতি সফরেও বিষয়টি নিয়ে সরব হলেন ভারতীয় বিদেশমন্ত্রী। আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টারকে জয়শঙ্কর বলেছেন, 20 বছরের যে সুফল পাওয়া গিয়েছে তা যত্ন করে রক্ষা করা উচিত। তাকে আজকের রাজনৈতিক সুবিধার্থে হারাতে দেওয়া ঠিক নয়। 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকা সহ ন্যাটোভুক্ত দেশগুলোর প্রায় সকল সৈন্যই প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ভারতের আশঙ্কা, এই শূন্য স্থানের দখল দ্রুত নিতে এগিয়ে আসবে পাক গুপ্তচর সংস্থা ISI এর নিয়ন্ত্রণাধীন হক্কানি গোষ্ঠী। পাশাপাশি লস্কর-ই তয়বা এবং জইশ-ই মোহাম্মদের মতো ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হবে কাবুলে। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের ফলে শুধু ভারত নয়, গোটা দক্ষিণ পশ্চিম এশিয়াতেই সমস্যা বাড়তে পারে। ISI এর সঙ্গে গাঁটছড়া বেঁধে অতীতে তালেবানের বিভিন্ন গোষ্ঠী একাধিকবার ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছে। আমেরিকার সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের রাজনীতি এবং বাস্তবতায় ভারতের ভূমিকাও কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। সে দেশে প্রভাব বাড়বে রাওয়ালপিন্ডির। আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এই আশঙ্কার দিকগুলোই বিশদে তুলে ধরবেন জয়শঙ্কর। গাজায় ইসরায়েলি হামলা যুদ্ধ অপরাধ হতে পারে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, গাজায় যে প্রাণঘাতী বোমা হামলা ইসরায়েল চালিয়েছে তাতে 153 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তা যুদ্ধ অপরাধ গঠন হতে পারে যদি তা অনুপাতহীন হয়। বৃহস্পতিবার মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে তিনি একথা বলেন। ইসলামিক সহযোগিতা পরিষদ ও ফিলিস্তিনের পক্ষ থেকে পাকিস্তানের অনুরোধে এই অধিবেশন ডাকা হয়েছে। উদ্বোধনী ভাষণে ব্যাচেলেট বলেছেন, গাজার যেসব বেসামরিক ভবনে ইসরায়েল হামলা চালিয়েছে সেগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল এমন কোনো প্রমাণ তিনি পাননি। মানবাধিকার কমিশনের প্রধান বলেন, যদি নির্বিচারে হামলার বিষয়টি জানতে পারা যায় তাহলে এই ধরনের হামলাকে যুদ্ধ অপরাধ হিসাবে বিবেচনা করা যাবে। ইসরায়েলি বিমান হামলায় 253 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে 66 জন শিশু রয়েছে। এছাড়া প্রায় 2000 ফিলিস্তিনি আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনের রকেট হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন, এর মধ্যে 3 জন বিদেশি শ্রমিক ও 2 জন শিশু রয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।